আমাদের দুর্ভাগ্য আমরা হিন্দু হয়ে জন্মেছি, এটা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছে, ববি হাকিম। যতদিন ক্ষমতায় আছে পাবলিকের চুষে লুটে খেয়ে নেবো। তৃণমূল বলে আর কিছু থাকবে না, সাইনবোর্ড এবং সিম্বল লেটার প্যাড হয়ে রয়ে যাবে। কুণাল ঘোষ কীভাবে তিরিং বিরিং করে লাপাতে কাঁদতে কাঁদতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে সব টাকা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সব কিছু জানে। বোম তৈরি হচ্ছে বলে খালি হিন্দুদের কাঁদলে চলবে না, তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা হিন্দুদের তৈরি করতে হবে। আপনারা সেই বাংলাদেশি রোহিঙ্গাদের সাপোর্ট করবেন না কোনো সনাতনী যারা মা কালী সারা শিব ঠাকুরের ভক্ত, যারা সন্তোষী মায়ের পুজো দেয় তাদেরকে সাপোর্ট করবেন? এটা সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের জনগণের এটা ভাবার এবং করার সময় এসে গেছে। যারা অমুসলিম হয়ে জন্মায়, বিশেষ করে যারা হিন্দু হয়ে জন্মায়, তাদের দুর্ভাগ্য। তার মানে কি, এক রকমের পাপই তো দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য আমরা হিন্দু হয়ে জন্মেছি, এটা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছে, ববি হাকিম। সে নিজে একজন হিন্দু বাড়ির মেয়েকে বিয়ে করেছে, নিজেই লাভ জিহাদ করেছে, এবং সে এই কথা আজকের দিনে বলছে। এবং সেটাও বলছে মুসলিমদের যে তোমরা দাওয়াত দিয়ে হিন্দুদের মুসলিম করো, দিনের পথে আনো। মানে আমাদের যে দেবী দেবতা পুজো পাঠ, আমাদের যে গৌরবময় সংস্কৃতি আছে, আমাদের যে ইতিহাস আছে, সেগুলো সব ভুল, সেগুলো খারাপ, সেগুলো বেকার জিনিস। এখন ফিরহাদ হাকিমের থেকে আমাদের শিখতে হবে কোনটা পবিত্র, কোনটা ভালো, নিয়ে তার মতে আমাদের চলতে হবে, এবং তার লোকেরা দিনের দাওয়াত দেবে, আমাদেরকে মুসলিম হতে হবে। এটা হচ্ছে ফিরহাদ হাকিমের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী স্টেপ নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা হিন্দু মন্ত্রী এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছে? কেউ তোলেনি। কারো ক্ষমতা নেই, কারোর মেরুদণ্ড সোজা নেই। কিন্তু নামের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন সে শিবের পুজো করে, সেই বলে মা কালীর পুজো করে, ভোগ রান্না করে, ভোগ খাওয়ায়, এরকম তো আছেই অনেকে। নেই? আছে। কি করছে কি তারা ভোটে কিভাবে ভোট লুট করবে, কিভাবে কোথায় কোন সিন্ডিকেট করবে, কোথায় কাটমানি হবে, সেই কাজ করে যাচ্ছে। যতদিন ক্ষমতায় আছে পাবলিকের চুষে লুটে খেয়ে নেবো, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। দেখুন, প্রশান্ত কিশোর কোনো জাদুকর নয়। উনি কিছু মিসচিভ করে, দুর্নীতির মতো কিছু কাজ করে, মানুষকে ধোঁকা দিয়ে উনি ইলেকশনটাকে মোটিভেট করেছিলেন, ইলেকশনের মানে দিশাধারা পাল্টেছিলেন। কিন্তু আমাকে একটা কথা বলুন, প্রশান্ত কিশোর 2021-এ তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলেন, ইলেকশনে একসাথে ইলেকশন ম্যানেজমেন্ট করেছিলেন। কিন্তু 2021-এর আগে বিজেপির সিট কটা ছিল? 2016-তে মাত্র 3টে। সেই 3টে থেকে 70 পেরিয়ে গেল, 77 হলো। তো প্রশান্ত কিশোর আসার পর বিজেপির 3টে থেকে 77 হলো। এখানে প্রশান্ত কিশোরের খেলা কোথায়? প্রশান্ত কিশোর না থাকা অবস্থায় বিজেপির 3টে ছিল, তারপরে 77 হলো। বিহারে প্রশান্ত কিশোর ইলেকশন লড়লো, এবারে একটাও সিট জিততে পারলো? সেটা তো তার নিজের প্রদেশ, সেখানে তার সব কিছু আছে, সেখানে দাঁড়িয়ে সে গোহারান হারল। তো পশ্চিমবঙ্গে এবারে পিকের কোনো জাদু চলবে না। পিকে দুর্নীতি করতে পারে, কিংবা কোনো মানে অমানবিকভাবে, বেআইনিভাবে, আনএথিক্যাল ওয়েতে সেই ইলেকশনকে চালাতে পারে। কিন্তু এতে দেখুন, একবার একটা লোককে কিংবা একটা সমাজকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু বারবার সেটা করা যায় না। তাই জন্যই এবারে আমার মনে হয় না পিকের জাদু যদি কিছু থেকে থাকে এবারে চলবে। এবারে বিজেপি এখানে সরকার গঠন করবে, এটা নিশ্চিত। খালি আমাদের এটা দেখতে হবে যাতে মানুষ যেতে নিজের আগ্রহে, যে আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মর সেফটি, সিকিউরিটি এবং সম্মান ঠিক রাখার জন্য মানুষ যেতে কাতারে কাতারে বেরিয়ে ভোট দেয়। প্রত্যেক মানুষ যেন নিজের ভোটটা দেয়। এইটুকুনি যদি হয়, আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। চ্যালেঞ্জ এবারে পশ্চিমবঙ্গে
ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে, এটা চ্যালেঞ্জ। এবং তৃণমূল বলে আর কিছু থাকবে না, সাইনবোর্ড এবং সিম্বল লেটার প্যাড হয়ে রয়ে যাবে। কুণাল ঘোষ বলছে যে এই কুণাল ঘোষ পাগল পশুর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছিল আজ থেকে 2-3 বছর আগে। ব্যাংশাল কোর্টে লক আপ থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় কাটা কই মাছের মতো ছটপট করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছিল। সে কোনো কিছু খেয়েছে, কোনো ম্যাজিক টনিক খেয়েছে? কে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কী খেয়েছে, কী খেয়ে এরকম বলে আমি তো জানি না, আমার সেটা এখনও জানা নেই। সেই গবেষণা চলছে। সে টাকা খেয়ে করছে কিংবা নিজের টাকা বাঁচানোর জন্য করছে কি অন্য কোনো ব্যাপার আছে সেটা আমার জানা নেই। কিন্তু এই কুণাল ঘোষই তো মানুষ জানে, তো সাধারণ মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখেছে কুণাল ঘোষ কীভাবে তিরিং বিরিং করে লাফাতে লাফাতে কাঁদতে কাঁদতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে সব টাকা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সব কিছু জানে, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল আসামি। এটা কুণাল ঘোষ নিজে বলেছে, এক নয় একাধিক প্রেস মিডিয়ার ভিডিও রেকর্ডিংয়ে সেটা আছে। তো সেই কুণাল ঘোষ আজকে পুরো ডিগবাজিকে উল্টো দিকের কথা বলছে কেন? তার কথায় কতটা গুরুত্ব দেবে মানুষ? বিজেপি এবার 200 বার করছে, বিজেপি এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবেই 2026 ইলেকশনের পর। খুব ভয় পাচ্ছি। ডিজিটাল যোদ্ধার কথা শুনে সাধারণ মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এত ভয় পাচ্ছে। ঠিক আছে, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা এটা কি আমি জানি না, কেন আমাদের দেখুন কাজ করতে হয়। ঠিক আছে, আমরা খালি বসে বসে খালি বুদ্ধি ফাঁদবো কীভাবে কার পেছনে কাটিয়ে দেবো, কীভাবে কোনো দুর্নীতি করব, এরকম করে আমাদের হয় না। আমরা প্রকৃত গ্রাউন্ডে কাজ করি এবং প্রায় দিনের সারাটা সময় আমরা সাধারণ মানুষ যাদের এই বললাম লাভ জিয়াদের যারা ভিকটিম, এখানে ল্যান্ড জিয়াদ হচ্ছে, এরকম মানুষদের পাশে দাঁড়াতে হয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন কি বলছে এগুলো আমি শুনিও না, আর শোনার বোঝার টাইমও নেই সত্যি কথা বলতে। আমি যদি ওইগুলো করতে যাই যে অভিষেক কি বলছে, মমতা কি বলছে, মদনা কি বলছে, তাহলে আমাদের এই কাজকর্ম কিছু হবে না। আমার কোনো এরকম নেতাদের কথা শুনেও লাভ নেই, কিংবা কোনো নেতার পেছন পেছন ঘুরেও লাভ নেই। আমাদের কাজটা করতে হবে, কারণ কাজ যদি না করি তাহলে কিন্তু এই বাংলাকে বাঁচানো যাবে না। আমি এটা বলছি না যে আমরাই খালি কাজ করছি, বহু মানুষ এই প্রদেশটাকে এবং এখানকার হিন্দুদের বাঁচানোর লড়াই করছে, এবং আমাদের এই লড়াইটা আপনারা করতে দিন, আমি এটাই আপনাদের বলবো। বোমা তৈরির কারখানা খারাপ কিছু নয়, কিন্তু বোমাটা কাকে মারা হবে, কার ক্ষতি করার জন্য বোমাটা তৈরি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষুদিরাম বসু তো বোমা তৈরি করেছিলেন, উনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমাদের একের পর এক স্বাধীনতা সংগ্রামী বোমা অস্ত্র নিয়ে কাজ করেছিলেন, কিন্তু সেগুলো কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? আজকে যদি তৃণমূলের যে বোমা কারখানা, সেটা যদি আমাদের দেশ বিরোধী যে শক্তিগুলো আছে তারা যদি দেশের জন্য লড়াইয়ের জন্য তৈরি করতো, কিংবা সেরকম মানসিকতা রাখতো, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। ওরাই বোমা তৈরি করে এখানেই ফাটাচ্ছে, আর এখানকারই যারা ভূমিপুত্র, যারা এখানকারই মা, তাদের মাদের সন্তান হারা করছে, বোনেদের ভাই হারা করছে, বিধবা করছে, এই কাজই তো তৃণমূল করছে। এটা বোমা তৈরি করার কারখানাই হয়ে গেছে। কিন্তু আমি এটাই বলবো যে শুধু এদের বোমাকে ভয় পেয়ে লাভ নেই। এরাও যে বোমা তৈরি করছে, সাধারণ মানুষকে চোখ কান খুলে রাখা উচিত, এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষদেরও কিছু করা উচিত। সব কিছু পুলিশ প্রশাসন করবে না। পুলিশ কিছু করে কি? পুলিশ যদি ঠিক কাজ করতো তাহলে মুর্শিদাবাদের চন্দন দাস ও তার সন্তান ছেলেকে ওরকম দিনের আলোয় হত্যা করতো না। পুলিশকে বারবার ফোন করে ডাকা হয়েছে, পুলিশ ফোন ধরেনি, আসছি করে আসেনি। সারা গ্রাম লুট হয়েছে, আগুন দিয়েছে, মন্দির ভেঙেছে, পুলিশ কোথায়? বোম তৈরি হচ্ছে বলে খালি হিন্দুদের কাঁদলে চলবে না, তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা হিন্দুদের তৈরি করতে হবে এবং সেটাকে উপয়োগ করতে হবে, মানে কাজে লাগাতে হবে। তাহলেই এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। দেখুন, নবান্ন 14 তলায় বোমা মারতে হবে না। নবান্নতে কত তলা আছে তাও আমি জানি না, আপনি বলছেন 14 তলা। যাই হোক, নবান্নতে নিজেদের বোমে ওরা নিজেরাই ফাটবে এবং মানুষরা
ইলেকটোরাল মানে ইভিএমে এর উত্তর দেবে। এবং যারা লুম্পেন্স আছে, যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে, তাদেরও উত্তর সাধারণ মানুষ দেবে এবং তাদেরই সাধারণ মানুষকেই দেওয়া উচিত। এবং আমি এটা বলবো যে সোশ্যাল মিডিয়া খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম আমাদের হওয়া প্রয়োজন আছে। হিন্দুদের, সনাতনীদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা খুবই স্ট্রং হওয়া উচিত। এবং আপনাদের প্রত্যেকের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল হওয়া উচিত। এবং আপনারা যারা রাষ্ট্রবাদী শক্তি আছে, সনাতনী শক্তি আছে, তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করুন। এবং তার সাথে সাথে জমির, মাটির, রাস্তার দখলটা রাখতে হবে। সেটার জন্য যা যা করণীয়, কাকে বয়কট করবেন, কাকে সাপোর্ট করবেন, সেটা আপনারা নিজেরা বিচার করুন। আপনারা সেই বাংলাদেশি রোহিঙ্গাদের সাপোর্ট করবেন, না কোনো সনাতনী যারা মা কালী, সারা শিব ঠাকুরের ভক্ত, যারা সন্তোষী মায়ের পুজো দেয়, তাদেরকে সাপোর্ট করবেন? এটা সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের জনগণের এটা ভাবার এবং করার সময় এসে গেছে। যে আপনারা নিজেরা কতবার কোনো সনাতনী সমস্যায় পড়াতে তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনি সমস্যায় পড়লে তো কাউকে পাশে দাঁড়াবার জন্য এক্সপেক্ট করছেন, কিন্তু আপনারাও কি কারোর পাশে দাঁড়াচ্ছেন? যদি না দাঁড়ান, এটা অধর্ম। আপনাকেও কারোর পাশে দাঁড়াতে হবে। আপনার থেকে যারা দুর্বল, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আপনার পাড়ায়, আপনার প্রতিবেশীতে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি দুর্বল হয়ে পড়ে, তার সাথ দিতে হবে, সব রকমভাবে তার সাথ দিতে হবে। এটাই হচ্ছে একটা সনাতনীর সারভাইভাল স্ট্র্যাটেজি। সারভাইভ করার জন্য করতে হবে এবং আন্তরিকতার সাথে করতে হবে। আপনি বিপদে পড়লে আপনি ভাবছেন যে আমার পাশে কেউ দাঁড়াবে, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, কিংবা আপনি যাকে চেনেন না, এমন মানুষ যখন বিপদে পড়ছে, সনাতনী, যার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, যার উপরে ল্যান্ড জিয়াদ হচ্ছে, পুলিশ এসে মিথ্যা কেস দিয়ে অত্যাচার করছে, আপনিও গিয়ে তার পাশে দাঁড়ান। প্রত্যেকে এক অপরের পাশে দাঁড়ান, তবেই আমাদের সমাজ শুধরবে এবং আমরা একটা বলিষ্ঠ প্রদেশ এবং বলিষ্ঠ সনাতনী সমাজ এই পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়াবো।